হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। কিছুক্ষণ পর আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন এই মারিয়া আমার হাত ধরে একটানে পাশের একটা ফাঁকা ক্লাসের ভিতর নিয়ে গেল। তারপর দরজা আটকে নিজের কাপড় ছিঁড়তে ছিঁড়তে বলে, তুই আমার ভাইকে অপমান করে আসিস, কিছু বলিনি। আজকে একদম বেশি বেশি করে ফেলছিস। এর সাজা আমি তোকে দেব। এই বলে চেঁচামেচি শুরু করলো। আমি বলছি, প্লিজ আমাকে অন্য যে কোনো শাস্তি দে, আমি রাজি, কিন্তু এই ক্ষতিটা করিস না দয়া করে। কিন্তু মারিয়া তা মানলো না। এক পর্যায়ে কলেজের সবাই চলে আসলো। মারিয়া কান্না করে সবাইকে বলছে আমি নাকি ওর ইজ্জত লুটে নিতে চেয়েছি। সবাই আমাকে দোষারোপ করছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না। তারপর কলেজের সবাই আমাকে দোষারোপ করে সবাই আমাকে ধর্ষক ভাবছে। এক পর্যায়ে স্যার এসে আমাকে হেড স্যারের রুমে নিয়ে গেল এবং স্যার বললেন, ছি ছি সিয়াম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কলেজের সবচেয়ে ভদ্র ছেলেদের মধ্যে যে একজন, তার কাছ থেকে এমন একটা চিৎ আমার মুখে বলতে লজ্জা করেছে। তোমার বাবা এই ঘটনার দ্বারা কতটা লজ্জা অপমানিত এখন থেকে চলে গেছে জানো। তোমাকে পুলিশে দিতে যাচ্ছিল, কিন্তু তোমার আগে কখনো খারাপ রেকর্ড নাই দেখি দিলাম না। এই না তোমার টিসি, তোমাকে আমাদের কলেজে রাখা সম্ভব না। রাত 10টা বেজে কিছু মিনিট। আমি হেঁটে চলেছি, কোথায় যাব জানি না। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কি জন্য বের করে দেওয়া হয়েছে সেটা আপনাদের বলছি, আগে পরিচয় দিয়ে নেই। আমার নাম সিয়া, আমার বাসা টাঙ্গাইল। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এবং আমার বাবা মোহাম্মদ হাবিবুর, একজন কলেজ অধ্যাপক, মা গৃহিণী। আমার একটা বড় ভাই আছে, নাম আব্দুল্লাহ। বাকিটুকু জানতে পারবেন, সাথে থাকুন। আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলে 3 বছর আগে যেতে হবে। 3 বছর আগে ফ্ল্যাশব্যাক। 3 বছর আগে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার ফুফাতো বোন আসে আমাদের বাসায়। সে নাকি এখানেই থাকবে, তা আমি জানতাম না। একদিন মা আমাকে বলল, সিয়াম, তুই তোর পাশের রুমটা একটু পরিষ্কার করে রাখতো, মেহমান আসবে। আচ্ছা ঠিক আছে, কে আসবে? তোর ফুফাতো বোন মিম আসবে আজকে, আর তোর সাথেই পড়ালেখা করবে এখান থেকে। আচ্ছা তাহলে আমি রুমটা গুছিয়ে রাখি। মিমের আসার কথা শুনে আমি মনে মনে অনেক খুশি, কারণ আমি মিমকে অনেক আগে থেকেই পছন্দ করি, মানে ক্লাস 6 থেকে। তারপর রুমটা পরিষ্কার করে আমি গোসল করে বের হলাম। তখন বাবা কলেজ থেকে ফোন করলো, সিয়াম, আজকে মিম আসবে, ওকে নিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর তোর বড় ভাই কেউ এখন যেতে পারবো না, কলেজে মিটিং আছে, তুই একটু মিমকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, কিন্তু আমার কাছে টাকা নাই। ঠিক আছে, আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে মিম, তুই তাড়াতাড়ি যা। এই বলে বাবা কল কেটে দিল। আর একটু পরেই আমার বিকাশে 5,000 টাকা চলে আসলো। এখন ভাবছেন এত টাকা কেন দিল? আমি কখনো বাবার কাছে টাকা চাই না। আমার যাবতীয় সকল প্রয়োজন বাবাই সব নিজে থেকেই পরিশোধ করেছেন। আমি কখনো বাবার কাছে টাকা চাইনি, এই প্রথম টাকা চাইলাম। তো যাই হোক, আমি স্টেশনের দিকে রওনা দিলাম। 10 মিনিটে পৌঁছে গেলাম, তখন কাছেই ছিল। একটু পর একটা ট্রেন আসলো। ট্রেন থেকে একটা মেয়ে নেমে আমার কাছে এসে বলল, তুমি সিয়াম তো? হিজাবের কারণে চিনতে অসুবিধা হলেও চোখ দেখে চিনতে পারলাম এটা মিম। আমি বললাম, হ্যাঁ আমি সিয়াম। আর এমন ভাব করেছো যেন আমি তোমাকে চিনতে পারবো না মিম। তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? মনে মনে বললাম, তোমার চোখ দেখে। আর এটা তো সহজ ব্যাপার, আমি মিমকে নিতে এসেছি মানে তোমাকে। আর তুমি যখন বললে আমি সিয়াম কিনা, তখনই সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে তুমি মিম। তুমি তো দেখছি অনেক চালাক হয়ে গেছো। তাহলে এখন চলো সামনে ফুচকার দোকানে, ওইখানে গিয়ে ফুচকা খাবো, তারপর বাসায় যাব। চলো। তারপর আমি মিমকে নিয়ে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম। রাতে বাবা বলল, মিম, তুমি কি সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ মামা, সব কিছু নিয়ে এসেছি। তাহলে তো ভালোই। আর সিয়াম শোন, আমি হেড স্যারের সাথে কথা বলে রাখছি, তুমি কালকে সব কাগজপত্র নিয়ে যেয়ে মিমকে ভর্তি করে দিবি। ঠিক আছে বাবা। পরদিন আমি মিমকে নিয়ে ভর্তি করে দিলাম। তারপর আমরা দুজন ঠিক মতো স্কুলে যাই, একসাথে বেড়াতে যাই, সবসময় একসাথেই থাকি। আমি আর আগের মতো চুপচাপ শুধু পড়ালেখা করতাম না, পড়ালেখার পাশাপাশি সবকিছু এনজয় করতাম। মিম আসার পর আমার সবকিছু একদম পরিবর্তন হয়ে যায়। বলতে গেলে মিমকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু একটা দিনের পর সবকিছু বদলে যায়।
আমরা যখন ক্লাস 10-এ উঠলাম তখন স্কুলের কিছু বকাটে ছেলেরা মিমকে ডিস্টার্ব করতো। একদিন আমার দুজন স্কুলে একসাথেই গেলাম, কিন্তু আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম আর মিম যাচ্ছিল কমন রুমে। ঠিক তখন ওই বকাটে কবির মিমকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলের মাঠে থেকে স্টাম্প নিয়ে কবিরকে ইচ্ছা মতো পিটালাম। পিটাতে পিটাতে যখন রক্ত বের হয়ে যায় তখন মিম আমাকে টেনে সরিয়ে নেয়। তখন সেখানে স্যার আসে, এসে বলে, শ্যাম, এখানে কি হয়েছে? মারামারি করছিলে কেন? স্যার ওরা মেয়েদের বাজে কথা বলছিল আর বাজে ইশারা করেছিল, তাই স্যার ওদের মেরেছি। আমি আগে কখনো মারামারি করি নাই, তাই স্যার আমাকে কিছু না বলে ওদের নিয়ে গেলেন। তারপর মিম আমাকে নিয়ে চলে এলো নদীর ধারে। তখন মিম আমাকে বললো, তুমি ওদের সাথে মারামারি করলে কেন? জানো তো ওরা খারাপ ছেলে, ওদের সাথে লাগতে গেলে কেন? ওরা তোমাকে নিয়ে বাজে কথা বলবে কেন, তাই আমি ওদের মেরেছি। আর তাছাড়া কি? আমি দেখি নদীর ধারে কিছু ফুল ফুটে আছে, ফুলগুলো তুলে নিয়ে হাঁটু গেড়ে মিমের সামনে বসে বলি, খুব সাধারণ ভাবেই বলি, তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগে। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে বলতে পারি না ভয়ে। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তবে আজকে আমি সব ভয়কে জয় করে বলছি, আমি তোকে ভালোবাসি মিম, খুব খুব ভালোবাসি। হঠাৎ মিম আমার হাত থেকে ফুল নিয়ে জড়িয়ে ধরলো। দুজনেই চুপচাপ। একটু পর দুজনের থেকে ছাড়িয়ে নিয়ে মিম ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কতদিন অপেক্ষা করলাম, আর এই কথাটা বলতে এত সময় নিলে, তাই তো তোমায় মারলাম সোনা। তারপর আবার জড়িত হইলো। তখন আমি বললাম, থাক থাক মেরে তারপর আধিক্যতা দেখাতে হবে না এখন। আমার গালের 12টা বাজায় দিল রে। আহারে, আমার সোনা পাখিটা ব্যথা পেয়েছে। সরি। আসো, একটু কাছে আসো, তোমাকে ঔষধ লাগিয়ে দিই। না থাক, এখন বাসায় চলো। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। দুপুরে আমি বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের বাসার সামনে দুটা ছেলে ঘোরাঘুরি করছে। আমার একটু সন্দেহ হওয়ায় আমি একটু দূরে গিয়ে আমার বোনদের ফোন করি। একটু পর মিজান আর শাওন চলে আসে। তারপর আমরা পিছন থেকে গিয়ে ওদের ধরলাম। তারপর ওদের নদীর ধারে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় নিয়ে আসলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম ওদের, বল আমাদের বাসার সামনে কি করছিলি তোরা দুইজন? কই কিছু না তো। মিজান, একটা রড নিয়ে আয় তো, এদের মেরেই নদীতে ফেলে দেবো। আচ্ছা 1 মিনিট। না না ভাই, বলছি ওই কবির ভাই কাজটা করতে বলেছে আমাদের। মিমাপুকে তুলে নিয়ে বিয়ে করতে চায় কবির ভাই, তাই মিমাপুর উপর নজর রাখতে বলেছে। সব বলে দিলাম, আমাদের ছেড়ে দিন। মিজান, শাওন, সবাইকে এখানে আসতে বল। আচ্ছা। একটু পর আমাদের সব বন্ধু বান্ধবরা চলে আসলো। আমি বললাম ওদের, তোদের ডেকেছি এখানে একটা কারণ। ওই যে কবির আছে না, ক্লাস 10-এ 2বার ফেল করে, শুধু ওর বাবার জোরে স্কুলে টিকে আছে। ও মিমকে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। আমাদের তো আর চুপ থাকলে হবে না, তার লোকগুলোকে আটকাতে পেরেছিস তো? হ্যাঁ, ওদের পিছনে বেঁধে রেখেছি। আচ্ছা, যে কারণে ডাকলাম, কবির আজকে মিম, কালকে তো তোদের বোনদেরও টার্গেট করতে পারে। এখনই আমাদের মাঠে নামতে হবে, কি বলিস? ঠিক আছে, কাল থেকে স্কুলে কোনো অন্যায় হতে দিব না। তাহলে ওদের কয়েকটা ঘাট ডান্ডা মেরে ছেড়ে দে, যাদের আটকে নিয়ে এসেছিলাম। আমি একটু বাসায় যাব। আচ্ছা যা তুই। তারপর আমি বাসায় চলে আসলাম। ওই দিনের পর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই স্কুল এবং কলেজের সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকি। এর ফলে কবিরের সঙ্গে কয়েকবার মারামারি হয়, কিন্তু কবিরকে মার খেতে দেখা একজনের সহ্য হয় না। আড়াল থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু কোনো সুযোগ পায় না। তাই একটা প্ল্যান করে সিএমের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষা চলে আসে। আমি সারাদিন যাই করি, কিন্তু মিমকে সময় দিতে আর নিজের পড়াশোনা করতে ভুলি না। পরীক্ষার পরের ফলে এসএসসি পরীক্ষায় দুজনেই খুব ভালো ফলাফল করি, আর আমার বন্ধুরাও ভালো ফলাফল করে। মিম আর আমার সম্পর্ক অনেক গভীর হয়, দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। আমরা সবাই একই কলেজে ভর্তি হই, নিয়মিত ক্লাস করতে থাকলাম। আমাদের স্কুলের সাথে কলেজ, সেই কলেজেই ভর্তি হয়েছি সবাই, তাই সবকিছুই পরিচিত, তাই কোনো সমস্যা হয় নাই। একদিন মিম আর আমি বসে আছি, একটু পর একটা মেয়ে আসলো, এসে বলল, হ্যালো, আমি মারিয়া। আমি এই কলেজের নতুন, তাই আমার কোনো বন্ধু নেই। আমার বন্ধু হবেন? বন্ধু হতে আসছো আবার আপনি করে বলছো, এটা কেমন কথা? বন্ধুত্ব করতে চাইলে তুমি করে বলতে হবে। সরি। আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। একটু অপেক্ষা করো, আমাদের আরো বন্ধু বান্ধব আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিই। একটু পর সবাই আসলো। মারিয়া নামের মেয়েটাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল মিম।
তারা বন্ধু হয়ে গেল। তারপর সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে মিম আর সিয়াম চলে গেল বাসায়। এরপর মারিয়া জিজ্ঞেস করলো শাওনকে। আচ্ছা শাওন, মিম আর সিয়ামের মধ্যে কিছু চলছে নাকি? মানে দুজন নাকি রিলেশনে আছে? হ্যাঁ, ওরা দুজন লাভবাট, সারাদিন একসাথেই থাকে। আরো কিছুক্ষণ গল্প করে মারিয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মারিয়া বাসায় যেতে যেতে মনে মনে বলে, ধীরে ধীরে কাজ করতে হবে, তারপর দেখাবো আমার ভাইকে মারার পরিণাম। এদিকে পরদিন আমি মিমকে বললাম, জান আজকে তুমি একাই চলে যাও, আমার আসতে একটু লেট হবে, ওদের সবাইকে ডেকেছে একটু কাজে। আচ্ছা, তবে বাসায় তুমি মেসেজ করো, তোমার বাসায় কোনোভাবে ম্যানেজ করো। আমি চলে গেলাম বন্ধুদের সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলতে। এদিকে আমি একাই কলেজে চলে গেলাম। মিমকে কলেজে একা ঢুকতে দেখে মারিয়া কাকে যেন কল করলো। একটু পর কবির চলে আসলো। মিম ক্যান্টিনে বসে ফুচকে খাচ্ছিল। এমন সময় কবির এসে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে থাকে। এক পর্যায়ে মিম চলে আসতে নিলে সেখান থেকে কবির মিমের ওড়না ধরে টান দেয়। এমন সময় আমি আর আমার বন্ধুরা সেখানে গিয়ে কবিরকে ইচ্ছা মতো পেটাতে থাকি। এক পর্যায়ে আমি জুতা খুলে কবিরকে জুতা দিয়ে পেটাতে পেটাতে কলেজ থেকে বের করে দেই। এটা দেখে একজন রাগে গস গস করতেছে, আজকে প্রতিশোধ নিতে চায় নিজের ভাইয়ের অপমানের। আমি কবিরকে মেরে কলেজ থেকে বের করে দিয়ে মেমকে একটা রিক্সায় বাসায় পাঠিয়ে দিলাম। তারপর একটা জায়গায় শান্ত হয়ে বসে নিজের রাগ কমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন এই মারিয়া আমার হাত ধরে একটানে পাশের একটা ফাঁকা ক্লাসের ভিতর নিয়ে গেল। তারপর দরজা আটকে নিজের কাপড় ছিঁড়তে ছিঁড়তে বলে, তুই আমার ভাইকে অপমান করে আছিস, কিছু বলিনি। আজকে একদম বেশি বেশি করে ফেলছিস। এর সাজা আমি তোকে দেব। এই বলে চেঁচামেচি শুরু করলো। আমি বলছি, প্লিজ আমাকে অন্য যে কোনো শাস্তি দে, আমি রাজি, কিন্তু এই ক্ষতিটা করিস না দয়া করে। কিন্তু মারিয়া তা মানলো না। এক পর্যায়ে কলেজের সবাই চলে আসলো। মারিয়া কান্না করে সবাইকে বলছে আমি নাকি ওর ইজ্জত লুটে নিতে চেয়েছি। সবাই আমাকে দোষারোপ করছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না। তারপর কলেজের সবাই আমাকে দোষারোপ করে সবাই আমাকে ধর্ষক ভাবছে। এক পর্যায়ে স্যার এসে আমাকে হেড স্যারের রুমে নিয়ে গেল এবং স্যার বললেন, ছি ছি সিয়াম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কলেজের সবচেয়ে ভদ্র ছেলেদের মধ্যে যে একজন, তার কাছ থেকে এমন একটা চিৎ আমার মুখে বলতে লজ্জা করেছে। তোমার বাবা এই ঘটনার দ্বারা কতটা লজ্জা অপমানিত এখন থেকে চলে গেছে জানো। তোমাকে পুলিশে দিতে যাচ্ছিল, কিন্তু তোমার আগে কখনো খারাপ রেকর্ড নাই দেখি দিলাম না। এই না তোমার টিসি, তোমাকে আমাদের কলেজের রাখা সম্ভব না। আমি কিচ্ছু বলতে পারছি না, আমার হাত পা অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো বন্ধুদেরও দেখছি না। কোনো মতে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে কলিং বেল দেবো, এমন সময় মিম দরজা খুলে কান্না করতে করতে চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। মিম আমার কলার ধরে বলে, চরিত্রহীন, লম্পট, লুচ্চা, তোর যদি এতই দেহে চাহিদা ছিল আমাকে বলতি, আমার দেহটা তোকে দিয়ে দিতাম। তোকে কি আমি কম ভালোবাসেছিলাম? তুই আমার সাথে এমনটা করতে পারলি? হঠাৎ একটা ব্যাগ আমার মুখের উপর এসে লাগে। দেখতে পাই মা বাবা দুজন দাঁড়িয়ে আছে। তারা এই ব্যাগটা ছুঁড়ে মারে আমার মুখে। আমি বললাম, মা বাবা তোমরা বিশ্বাস করো আমি এমন কিছু করিনি, ও প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে। ও হচ্ছে কবিরের। আর কিছু বলতে দিল না। আর একটাবার তোর এই নোংরা মুখ দিয়া আমাদেরকে মা বাবা ডাকবি না। আমাদের একটা সন্তান ছিল, সে মরে গেছে। তুই আর এই বাড়ির দিকে কখনো আসবি না। এভাবে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়। বর্তমানে বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে না দেখা করেই চলে আসলাম এক অজানা গন্তব্যের দিকে। রাত 10টা বাজে। ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়েছে। পকেটে হাত দিয়ে দেখি 500 টাকা আছে। তাই সামনে একটা হোটেল দেখলাম, সেখানে গিয়ে কিছু খেলাম। সাথে থাকলে আর 270 টাকা। কে থেকে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। রাত গভীর হতে থাকলো, আমি কোনো থাকার জায়গার ব্যবস্থা করতে পারছি না। এদিকে সব রকম টেনশনে আমার মাথা ব্যথা করতে লাগলো। আমার ছোটবেলা থেকেই এই রোগটা, একটু বেশি চিন্তা ভাবনা করলেই মাথা ব্যথা করে, চোখে ঝাপসা দেখে কোনো কিছুই করতে পারে না। মাথা ব্যথা নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। মাথা ব্যথা তো প্রচন্ড বেশি হতে থাকলো। তাই আমি ফুটপাতে একটা জায়গায় বসলাম। ব্যাগটা খুলে দেখি ব্যাগে কিছু আছে নাকি। ব্যাগে দেখলাম এক সেট কাপড় আমার, আর কিছু টাকা। দেখলাম 5000 টাকা আছে। আমি টাকাগুলোকে খুব যত্নে রাখলাম। আশেপাশে তাকে দেখি কেউ নাই। হঠাৎ কিছুক্ষণ পর পর দু একটা গাড়ি যাচ্ছে। আমার মাথা ব্যথা প্রচন্ড তীব্র হচ্ছে। তাই আমি ওষুধ কিনতে পেছনের দিকে যেতে থাকলাম। কখন যে ফুটপাথ থেকে রাস্তায় চলে এসেছি সেই খেয়াল নেই। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। আশেপাশে কেউ নেই। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আর কিছু বলার আগেই চোখ দুটো বন্ধ হয়ে যায়। এদিকে মারিয়া সিয়ামকে ফাঁসিয়ে বাসায় গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। কবির বলে, এখন পথের কাটা সিয়াম নেই, মিমকে জোর করে বিয়ে করব আমি।
ভাইয়া তোর জন্য এত কিছু করলাম, এর বদলে আমি কিছু পাবো না? পাবি পাবি, সব কিছুই পাবি। আপাতত তুই এখন একটু ঘুরে আয় কোনো এক জায়গা থেকে। তোর এই ট্যুরের সব টাকা আমি দিব। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে কালকে চলে যাব, একটা লম্বা ট্যুর দেবো। এদিকে সিয়ামের বন্ধুদের কানে এসব খবর চলে যায়। তারা সিয়ামকে খুঁজতে থাকে সব জায়গায়, কিন্তু এর কোনো জায়গায় খুঁজে পায় না। তাদের মনে হয় কলেজে তো সকল রুমে সিসিটিভি লাগানো আছে, সিসিটিভির ফটো চেক করলেই তো হয়। তারপর সিয়ামের বন্ধুরা সবাই কলেজে চলে আসে। সিয়ামের কোনো খোঁজ নাই। কলেজে এসে ওই রুমে যায়, গিয়ে দেখে ওই রুমে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু নষ্ট অবস্থায়। তাদের সব আশা নিমিষেই ভঙ্গ হয়ে যায়। কিন্তু বারান্দার সিসিটিভি ক্যামেরাটা এখনও চলছে, তাই তারা হেড স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে সিসিটিভি ক্যামেরাটা ফুটেজ দেখতে চায়। হেড স্যার বলে, তোমাদের মতো আমরাও একই ইচ্ছা আশা করি সিয়াম, নির্দোষ প্রমাণিত হবে। এই যে না, ও দেখো সিসিটিভির ফুটেজ। তারপর সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সিয়াম মন খারাপ করে বারান্দাতে আসছিল হেঁটে। তখনই মারিয়া নামের মেয়েটি সিয়ামকে আচমকা টান মেরে রুমের ভেতর নিয়ে যায়। এই দৃশ্যটা দেখার পর সবাই স্তব্ধ। সিয়ামকে সবাই দোষী ভাবল, অথচ সিয়াম নির্দোষ। এসব কাহিনী সিয়ামের বাবা পেছন থেকে শুনল। সে সামনে গিয়ে বলল, স্যার আমি কি ফুটেজটা নিতে পারি? সম্ভব কলেজে আসতে বলবেন। মারিয়া যে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, আর সিএমকে সবসম্মানের এই অপমান থেকে মুক্তি দেওয়া হবে। এই কথাটা শোনার পর আমার বাবার চোখে পানি। তিনি ফুটেজটা নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর মা বললেন, শুনছো মিম নাকি ওদের বাসায় চলে যাবে? কি হলো, কিছু বলছো না যে? তখনই সিয়ামের বাবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। কি হলো, তোমার চোখে পানি কেন? কোনো বড় দুঃসংবাদ? তারপর সিয়ামের বাবা ফোনটা এগিয়ে দিলেন। সে আমার মার দিকে। সিয়ামের মা ফুটেজটা দেখে বলল, ভিডিওতে কি আছে? পেছন থেকে মিম বলল। মিম বলল, মামি আমি ভিডিওটা দেখি। মিম ভিডিওটা দেখে বলে, মামা, ভিডিওতে যেটা দেখলাম এটা কি সত্যি? বলুন সত্যি। বাবা বলল, আমি যাকে এত অপমান অবহেলা করে বের করে দিলাম বাসা থেকে, সে আসলে নির্দোষ। একটা মেয়ের কথায় পড়ে আমার ছেলেকে আমি নিজের হাতে বাড়ি থেকে বের করে দিলাম। সিয়ামের মাও কান্না শুরু করলো। আর সিয়ামের বন্ধুদের কাছ থেকে খোঁজ নিতে থাকলেও যে সিয়াম তাদের কাছে গেছে নাকি। মিম ঠিক করলো আর এখানে থাকবে না, তাই সে চলে গেল তার বাড়ি। মিমের মনটাও সন্দেহ দূর হচ্ছে না। একটা মেয়ে তার নিজের ইজ্জতের বিষয়ে নিশ্চয়ই মিথ্যে বলবে না। মিমের মনে এখনও সিয়ামের প্রতি ঘৃণা কাজ করছে, কিন্তু আবার ভালোবাসাও কাজ করছে। এদিকে সিয়ামের আস্তে আস্তে চোখ খুলছে, নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করছে। ঘরে শুধু নিভু নিভু কিছু আলো, কেমন ঠান্ডা মনে হচ্ছে এসির বাতাস। আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখলো সে হাসপাতালে আছে। সে নড়াচড়া করার চেষ্টা করলে কিন্তু তার সারা শরীর ভালোভাবে প্লাস্টার করা। সামনে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। সিয়াম আর ঘুমাতে পারে না। সকালে একজন নার্স আসে তাকে দেখতে। নার্স দেখতে পায় সিয়ামের চোখ খোলা, সাথে সাথে ডক্টরকে খবর দেয়। ডক্টর এসে ভালোভাবে চেক আপ করে সিয়ামের অবস্থা, তারপর একজনকে ফোন করে। একটু পর একজন ভদ্রলোক আসে। ডাক্তার, রোগী কি এখন কথা বলতে পারবে? হ্যাঁ কথা বলতে পারবেন, কিন্তু কম। ঠিক আছে ডাক্তার, আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে। তারপর ভদ্রলোক ডাক্তারের সাথে কথা বলে আমার কাছে এলেন, আমার পাশে বসলেন। তারপর বললেন, তোমাকে 2 মাস আগে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়েছিলাম রাস্তায়। তোমার বাড়ির লোকের ব্যাপার কিছু মনে আছে? নির্দ্বিধায় বলতে পারো। তোমার নাম কি? কি আমি এখানে 2 মাস ধরে আছি? আমার নাম সিয়াম। আমার বাড়ির লোক বলতে কেউ নেই। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই আমি আর আমার বাসার সম্পর্কে বলতে চাই না। আচ্ছা, তাহলে তুমি এখন রেস্ট কর নাও, আমি পরে আসছি। ঠিক আছে। ভদ্রলোক চলে গেলেন। আমি এদিকে টেনশনে আছি, 2 মাস ধরে হাসপাতালে আছি, এত বিল কিভাবে দেব? এসব ভাবতে ভাবতে আমার চোখেই ঘুম চলে আসলো। আমি আবার ঘুমিয়ে পড়লাম। এদিকে মিম দোটানার মধ্যে পড়েছে। একবার ভাবছে সিয়াম নির্দোষ, আবার ভাবছে মারিয়া নিজের ইজ্জতের কথা নিশ্চয়ই মিথ্যে বলবে না। এইসব চিন্তা করতে করতে মিম ডিপ্রেশনে চলে যায়। তাই মিমের বাবা মা ঠিক করলো মিমকে ঢাকায় মিমের চাচার বাসায় পাঠাবে। চাচা চাচি ছাড়া কেউ থাকে না বাসায়।
মিমের চাচাতো ভাই বিয়ে করে আরেক বাসায় থাকে, তাই মিম সেখান থেকে পড়াশোনা করে যেতে পারবে। এদিকে সিয়ামের বাসায় সবটা জানার পর সিয়ামের বাবা মা খুব ভেঙে পড়ে। সিয়ামের বন্ধুরা তাদের খুঁজে বের করবে, কিন্তু সিয়ামের বন্ধুরাও কোনো খোঁজ পায় না। সিয়ামের বাবাও কলেজে এখন নিয়মিত যায় না। হেড স্যার যেই ঘোষণা করতে চেয়েছিলেন মারিয়ার অনুপস্থিতির কারণে তা করতে পারেননি। এদিকে সিয়ামের চোখ খুলে সকালবেলা দেখেন একজন ভদ্র মহিলা বসে আছেন, সাথে একটি মেয়ে ক্লাস 6-7 পড়ে হয়তো। একটু পর কালকে সেই ভদ্রলোকটি আসেন। আমি চোখ খুলেছি, ওনারা এখনো সেটা খেয়াল করেনি। হঠাৎ ডাক্তার এবং নার্স চলে আসে, আমার চেক আপ করে চলে যায়। তখন ভদ্রলোকটি বলে, সিয়াম এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো অনুভব করছি। আমাদের পরিচয় দিতে তোমাকে দেওয়া হয়নি। আমার নাম মো আব্দুর রহমান। আমার পাশে যে কে দেখছো উনি হচ্ছেন তোমার আন্টি, আর এ হচ্ছে আমার মেয়ে নাবিলা। আমি ঢাকাতেই থাকি আর একটা বিজনেস করি। আশা করি সবাইকে চিনতে পারবে, আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার ব্যাপারে তো কিছু বললে না বাবা? কালকে জিজ্ঞেস করেছিলাম, কিছু বলতে চায় না। আমার মনে হয় আমাদের জোর করা ঠিক হবে না। বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমার কাছে সবটা বলো, মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমি ভাবলাম ওনারা আমাকে বাঁচিয়েছেন, আমাদের কাছে কেমন করে মিথ্যা বলি। আচ্ছা আন্টি, বলছি তাহলে শুনুন। সবটা খুলে বললাম। সবটা শুনে সবার চোখে দেখি পানি। আমি যে তখন কান্না করে দিয়েছি, বলতে পারে না। তখন আন্টি বললেন, কে বলেছে তোর কেউ নেই? আমরাই তোর বাবা মা। তোর মতো আমাদেরও একটি ছেলে ছিল, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মরে যায়। একটা বার মা বলে ডাক না বাবা। আম্মু। তারপর সবাই আমাকে জোর ধরলো। নাবিলা বলল আন্টিকে, মা, এটাই কি আমার ভাইয়া? হ্যাঁ মা, এটাই তোর ভাইয়া। তখন আঙ্কেল বলল, সব সময় আমাদের আব্বু আম্মু বলে ডাকবি। আমার বাবা মাকে বাবা মা আর আঙ্কেল আন্টিকে আব্বু আম্মু বলবো। ঠিক আছে আব্বু। তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে আসি, তোমার কবে রিলিজ দিতে পারবে। বলে আব্বু সেখান থেকে চলে গেল। আমি আম্মুর সাথে আর নাবিলার সাথে কথা বলছিলাম। কথা বলে বুঝতে পারলাম ওনারা সবাই অনেক ভালো। যেখানে নিজের বাবা মা আমাকে ভুল বুঝে বাস থেকে বের করে দিল, এখানে এরা আমাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিল। একটু পর আব্বু ডাক্তারের সাথে কথা বলে আসলো। মুখটা দেখে বোঝা যাচ্ছে মন খারাপ। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, তোমায় এমন দেখাচ্ছে কেন? ডাক্তার কি বললো? ডাক্তার বলল সিয়ামের পা দুটো খুব বাজেভাবে ভেঙে গেছে, তবে জোড়া লাগবে, কিন্তু সেটা অনেক সময় প্রয়োজন। 1 থেকে 1.5 বছরের সময় লাগতে পারে। আর আমরা চাইলে সিয়ামকে বাড়ি নিয়ে যেতে পারি 1 সপ্তাহ পর। ও, তাহলে 1 সপ্তাহ পর বাসায় নিয়ে যাব। এদিকে মারিয়া ট্যুর থেকে ফিরে আসে। সেটা দেখতে পেয়ে আমার বন্ধুরা মারিয়ার পিছু নেয়। মারিয়া সোজা চলে যায় একটা কফি শপে। আমার বন্ধুরা পিছু নিয়ে সেখানে চলে যায় এবং তাদের সকল কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে। মারিয়া একটা ছেলের সাথে বসেছিল। ছেলেটি মারিয়াকে বলে, এতদিন আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি কারণে তুমি ট্যুরে গিয়েছিলে, আমাকে তো বলোনি, এখনই বলো। আরে বলছি তখন ফোনে বলা উচিত হবে না বলে বলিনি। আমাদের কলেজে একটা ছেলে আছে, নাম হচ্ছে সিয়াম। আমার ভাই কবিরকে তো চেনো। আমার ভাই একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু বরাবরই বাধা হয়ে দাঁড়াতো সিয়াম। তাই একটু অভিনয় করে সিয়ামের নামে সরাসরি মিথ্যা অপবাদ দিয়ে ওকে বাসা থেকে প্লাস কলেজ থেকে বের করে দিয়েছি। তাই কবির আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এত বড় একটা ট্যুর দিয়ে আসলাম। সব রেকর্ডিং নিয়ে আমার বন্ধুরা চলে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। সব প্রমাণ জমা দেয় তারা। প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে পাঠায়। কালকে সকল শিক্ষার্থীকে কলেজে উপস্থিত থাকার জন্য আদেশ করে। সবার সামনে এটার বিচার হবে। এদিকে মিমের বাবা মা মিমকে তার চাচার বাসায় পাঠিয়ে দেয়। তাই মিমের আসল সত্যটা জানা হলো না। পরদিন কলেজে প্রিন্সিপাল স্যার সবার সামনে মারিয়ার বাবা কবির আর মারিয়াকে সবকিছু জিজ্ঞেস করে, কিন্তু সবার সামনে মারিয়া সবকিছু অস্বীকার করে। তখন প্রিন্সিপাল স্যার সিয়ামের বন্ধুদের দিয়ে ভিডিও রেকর্ডিংটা সবার সামনে দেখায় এবং বলে, তোমরা যদি এরপরও মিথ্যা বলার চেষ্টা করো, আমি পুলিশের হাতে তোমাদের দিতে বাধ্য হব। স্যার, আমি সব কিছু বলছি সবার সামনে, তাও পুলিশে দিয়েন না। তারপর মারিয়া সবার সামনে দোষ স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা চায়। কলেজের সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে সিয়ামকে কত কথা শোনালো তারা। সিয়ামকে কথা শুনেই সবাই অনুতপ্ত। মারিয়া আর কবিরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়।
মারিয়ার বাবা খুব লজ্জিত হয়ে চলে যায় সেখান থেকে। এদিকে সিয়ামের বাবা মা অনেক কান্না করে নিজেদের কাজের জন্য সিয়ামকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। সিয়ামের বন্ধুরা সিয়ামের বাবা মাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু কিছুতেই তারা শান্ত হতে পারছে না। তখন উপায় না পেয়ে সিয়ামের বন্ধুরা সিয়ামের বড় ভাই আবদুল্লাহকে ফোন করে সবটা জানায়। আবদুল্লাহ ঢাকার একটা বিজনেস শুরু করে বন্ধুদের সাথে শেয়ারে, তাই 3-4 মাস ধরে বাসায় নাই। সিয়ামের বন্ধুরা যখন সবটা জানায় আবদুল্লাহকে, তখন সে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়, সাথে আয়শাও। আশা হচ্ছে আবদুল্লাহর গার্লফ্রেন্ড। এদিকে সিয়ামকে হাসপাতাল থেকে 1 সপ্তাহের আগেই নিয়ে আসা হয় নাবিলাদের বাসায়। সিয়ামকে একটা হুইল চেয়ারে বসানো হয়। সিয়াম এটাতে খুব ভালোভাবে চলাচল করতে পারে। সিয়াম বলে, আব্বু, আম্মু, তোমরা আমাকে এভাবে আদর যত্ন করেছো, তোমাদের এই ঋণ আমি কিভাবে শোধ করবো তা আমার জানা নেই। মা বাবা যখন ডেকেছিস আবার ঋণের কথা মুখে আনছিস কেন? তুই আমাদের সন্তানের মতো না, আমাদের সন্তানই। আর সন্তান কখনো মা বাবার কাছে ঋণী থাকে না। এই বলে তারা সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এদিকে সিয়ামের বন্ধুরা সিয়ামের বাবা মাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং প্রিন্সিপাল স্যার সিয়ামের বাবাকে কিছুদিনের ছুটি দেয়। সিয়ামের ভাই আসে, সাথে আয়শা। এসে দরজায় নক করে। সিয়ামের বাবা দরজা খুলে তখন আবদুল্লাহ বলে, বাবা কেমন আছো? বেশি ভালো না রে বাবা। টেনশন করো না, আমি সব জানি। সিয়াম একদিন না একদিন ফিরে আসবে আমাদের কাছে। আগে ভিতরে গিয়ে রেস্ট নেই। আর এটা কে? বাবা, ওর নাম হয়েছে আয়শা। দুজন দুজনকে পছন্দ করি, এমন ভালোবাসি। আমাদের এখানে আসার একটা কারণ হচ্ছে আয়শার সাথে তোমাদের দেখা করানো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে ওকে একটা রুম দেখিয়ে দে, আর তুই ফ্রেশ হয়ে নিচে আয়। সিয়ামের মা তো রান্নাঘরে রান্না করছিল। আবদুল্লার আসছে, তাই আরও রান্না করতে লাগলো। যেহেতু আবদুল্লার আসতে বিকেল হয়ে গিয়েছিল, তাই বিশ্রাম নিয়ে একদম রাতে সবার সাথে কথা হয় আবদুল্লার। বাবা মা দেখো, সিয়ামের সাথে যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুলে যাও, অসুবিধা নাই। সিয়ামকে খুঁজে বের করবো আমরা। হয়তো একটু অভিমান করে চলে গেছে কোনো এক জায়গায়। 2-4-6 মাস গেলে রাগ অভিমান কমলে চলে আসবে। ঠিক বলছিস? হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে, আমাদেরকে বলতে বারণ করেছে। এই সব কিছু বলার পর আয়শার ব্যাপারেও সব কিছু মেনে নেয় সিয়ামের মা বাবা। আবদুল্লার সাথে আয়শার বিয়ে দেয়া হবে। কিছুদিন পর সিয়াম আসলে আবদুল্লাহ এসে সিয়ামের মা বাবার অপরাধবোধ অনেকটাই কমিয়ে দিয়েছে। 5 মাস পর সিয়াম হুইল চেয়ারের সাহায্যে চলতে পারে। 2 হাতে দুপাশের লাঠির সাহায্যে ও কিছুটা পথ অতিক্রম করতে পারে। তাই আব্বু ঠিক করলো আমাকে কলেজে ভর্তি করে দিবে। যেহেতু আমার কাছে সবকিছু ছিল, টিসিও। আমি বাসায় পড়ালেখা করে যতদিন পর্যন্ত কলেজে না যেতে পারি শুধু পরীক্ষা দেবো। তাই আমি আর আপত্তি করলাম না, আমিও রাজি হয়ে গেলাম কলেজে ভর্তি হওয়ার জন্য। আর আমার বোন নাবিলা ভর্তি হলো ক্লাস 8-এ। আমার কলেজের পাশেই স্কুল। এভাবে আমিও সবকিছু ভুলে পড়ালেখা করতে চাই। মেমের দেওয়া কষ্টটুকু আমি ভুলে যেতে চাই। যে আমাকে সন্দেহ করে, কোনো প্রকার যাচাই না করে আমাকে জাজ করে, তার সঙ্গে অন্তত সম্পর্ক করা যায় না। আমি পুরোপুরিভাবে মিমকে ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারি না। এইদিকে মিম নিজের সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে পড়ালেখায় ফোকাস করে। সিয়ামের সকল চিন্তা মাথা থেকে এসে ঝেড়ে ফেলে, কিন্তু তাও রাতে ঘুমোতে পারে না। সবসময় নিজের অজান্তে সিয়ামের কথা ভাবে। সত্যি কি সিয়াম অপরাধী? এদিকে প্রায় 1 বছর হতে চলেছে, তার কোনো খোঁজ নেই। তাই আবদুল্লাহকে বিয়ে করাতে চাচ্ছেন তার বাবা মা, কারণ সিয়ামের শূন্যতা আয়শা কিছুটা হলেও পূরণ করতে চেষ্টা করবে। তাই আবদুল্লাহ আর আপত্তি না করে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তাদের বিয়েটা হয়ে যায়। সিয়ামের বড় ভাইয়ের বিয়েটা হয়ে গেল। সবাই খুশি, সাথে একটু কষ্টও পাচ্ছেন সবাই মনে মনে। সিয়াম থাকলে কত ভালো হতো, কত আনন্দই না করতো। আবদুল্লার বিয়ের দাওয়াত মিমকেও দেয়া হয়েছিল, কিন্তু মিম আসেনি। কিন্তু তার বাবা মা এসেছিল। ওনারা সিয়ামের ব্যাপারে সবটা জানেন না, তাই সিয়ামের ব্যাপারে কোনো কিছু তারা জিজ্ঞাসা করে না। এদিকে সিয়ামের পড়ালেখা ভালোই চলছিল। সিয়াম এখন সব কিছু মানিয়ে নিতে শিখে গেছে। আস্তে আস্তে হাঁটতে পারে হুইল চেয়ার ছাড়াই।
এই পরিবারের সবাই অনেক ভালো, সবচেয়ে বেশি সিয়ামকেই সবাই ভালোবাসে। নাবিলাও তার ভাই সিয়ামকে ছাড়া কিচ্ছু বোঝে না। সব মিলিয়ে অনেক ভালোই আছে সিয়াম। সিয়ামকে অতীত মনে করার সুযোগই দেয় না সবাই। এভাবেই দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। সিয়াম এবার এইচএসসি দেবে, তাই সব কিছুর ব্যবস্থা করে টেস্ট পরীক্ষা দিবে। বিগত 2 বছরে একদিনও কলেজে যায়নি সিয়াম পরীক্ষা ছাড়া। তাই এবার ঠিক করলেন পরীক্ষার আগে যে কয়দিন সম্ভব কলেজে যাবে। বলে রাখা ভালো, নাবিলাও এবার এসএসসি পরীক্ষা দেবে। আমি আব্বু আম্মুকে বললাম, আব্বু আম্মু আমি কলেজে যেতে চাই, যেহেতু আমি এখন হাঁটতে পারি একাই। কলেজে যাবে ভালো কথা, আমি আমার বন্ধু মানে তোমাদের প্রিন্সিপাল স্যারকে বলে দেব, কোনো অসুবিধা হলে প্রিন্সিপাল স্যারকে জানাবে। তাহলে আমি কালকে থেকেই কলেজ যেতে চাই। আচ্ছা যাই। আমি ঠিক আছে বলে সেখান থেকে চলে এলাম। আমার রুমে যাওয়ার সময় দেখলাম নাবিলার রুমে নাবিলা মন খারাপ করে বসে আছে, তাই নক করলাম। কে ওখানে? আমি। ওহ ভাইয়া, আসো ভেতরে। ভেতরে আসতে নক করতে হয় নাকি আমার রুমে? হুম। যে কারোর জন্য যাওয়ার আগে নক করতে হয়, ছোট কিংবা বড়, মনে থাকবে। হুম, মনে থাকবে। তাহলে বলো এখন মন খারাপ কেন তোর? ভাইয়া, তুমি ফোন চালাও না দেখে আমিও ফোন কিনতে পারছি না, তাই মন খারাপ। আমি নাবিলার মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, আরে এই ছোট্ট কারণে মন খারাপ? আমি কাল থেকে কলেজে যাচ্ছি, তখন তো আমার ফোন লাগবে, তখন আমি তোর জন্য একটা কিনবো, ঠিক আছে? সত্যি ভাইয়া, আমার জন্য কিনবা ফোন? হ্যাঁ কিনবো, তবে একটা শর্ত আছে। ফোনটা হাতে পাবি তুই এইচএসসি পরীক্ষার পরে। ঠিক আছে আমার সোনা ভাইয়া। আচ্ছা তাহলে এখন কি করতেছিলি? যদি কাজ না থাকে পড়তে বসো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আচ্ছা ভাইয়া। তারপর আমি চলে এলাম নাবিলার রুম থেকে। বিকেলে মার্কেট থেকে সব প্রয়োজনীয় জিনিস কিনলাম, সাথে 2টা ফোন। রাতের বেলা সবকিছু গুছিয়ে নিয়ে রাখলাম। সকালে সবার সাথে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে পৌঁছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে সবকিছু কমপ্লিট করলাম। 1 সপ্তাহ পর থেকে আমাদের টেস্ট পরীক্ষা, তাই সকল প্রকার কাগজপত্র জমা দিয়ে ক্লাস করে চলে আসলাম বাসায়। এভাবে টেস্ট পরীক্ষা দিলাম, এখন শুধু এইচএসসি পরীক্ষায় বাকি। এদিকে মিমও পরীক্ষা দেবে, তাই সে সবার সাথে দেখা করার জন্য আসে। সিয়ামদের বাড়িতেও আসে। এসে জানতে পারে আব্দুল্লাহ বিয়ে করেছে। তাই মিম তার মামিকে, সিয়ামের মাকে বলে, আমি আমি কি এতই পর হয়ে গেছি? আব্দুল্লাহ ভাইয়াকে বিয়ে করালে, তখন আমাকে বললেও না। আমি কিন্তু রাগ করেছি। সিয়ামের মা কিছু বলবে তার আগে মিমের মা বলে, তোকে বলিনি কে বললো? তুই তো সব কিছু বন্ধ করে রেখেছিস, তাই জানতে পারিস নাই। ঠিক বলেছেন। আমি কত ফোন করলাম, ফোন বন্ধ। ওদের 2জনের কেউ জানে না। তখনই সিয়ামের মার চোখে পানি চলে আসে। তখনই মিম বলে, মামা তুমি কান্না করছো কেন? আমার ভালো লাগছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসি। একটু তোমরা বসো, আমি এক্ষুনি চলে আসবো। এই বলে সিয়ামের মা চলে গেল সেখান থেকে। তখন মিম ওর মাকে জিজ্ঞেস করলো, মা, মামি কান্না করছো কেন? তুই তো সব কিছু বন্ধ করে রেখেছিলি, তাই জানতে পারিস নাই। ওই দিনে সিয়ামকে ফাঁসানো হয়েছিল, তাই তোর মামি এরকম কান্না করেছিল। ফাঁসানো হয়েছিল মানে? হ্যাঁ, ফাঁসানো হয়েছে। সবটা শুনে মিম একদম স্তব্ধ হয়ে যায় এবং কোনো মতে বিদায় নিয়ে বাসায় চলে যায়। নিজেকে সান্ত্বনা দিতে থাকে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। সিএমদের বাসা থেকে আসার আগে বলে এসেছে পরীক্ষার পরে এখানে কিছুদিন থাকবে মিম। এদিকে সিয়াম আর নাবিলার পরীক্ষা শুরু হয়। দুজনেই পরীক্ষা দিতে থাকে। সবাই মিলে প্ল্যান করে পরীক্ষার পর বেড়াতে যাবে। প্রত্যেকটা পরীক্ষা দুজনে মিলে খুব ভালোভাবে দিতে থাকে। দেখতে দেখতে পরীক্ষা শেষ, তাই একদিন সিয়াম রুমে বসে ফোন চালাচ্ছিল। খুব কষ্টে তার আগের আইডিতে লগ ইন করতে চেষ্টা করলো, বারবারই ব্যর্থ হলো, কারণ তার পাসওয়ার্ডটা সে ভুলে গেছে। তখনই দরজায় নক করলো। বাইরে কে? ভেতরে আসো। নাবিলা ভেতরে আসলো আর বলল, ভাইয়া, আমার ফোনটা তো দিলে না, পরীক্ষা তো শেষ। ও আমি তো ভুলে গিয়েছিলাম। তারপর আলমারির ভেতর থেকে ফোনটা বের করে দিলাম ওর হাতে, আর বললাম, নাবিলা এই নে তোর ফোন। এখানে বাবাকে বলে একটা সিম কার্ড নিয়ে এই মোবাইলে দিয়ে দিয়েছি, আর সবসময় মোবাইল ফোন ব্যবহার করবি, কাউকে নাম্বার দিবি না। আশা করি তোকে বিস্তারিত বলতে হবে না। ভাইয়া, তুমি এত টেনশন করো না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে যা, আমি একটু ঘুমাই। তারপর নাবিলা চলে গেল আমার রুম থেকে। পরদিন সকালে নাস্তা করার সময় ডাইনিং টেবিলে যখন বসেছিলাম, তখন বাবা বলল,
সবাই শোনো, সামনের সপ্তাহে আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় আব্বু? তোর ফুপির বাসায় যাব। তবে আমি 2 দিনের বেশি থাকতে পারবো না, আমার অফিসের কাজ আছে। ঠিক আছে আব্বু। সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম এবং বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। বেড়াতে যাওয়ার প্ল্যান করা শেষে আব্বু বলল, একটু রেডি হয়ে আসো তো, আমার সাথে তোমার একটু অফিসে যেতে হবে। আচ্ছা আব্বু, অফিস যেতে হবে কেন? দেখো সিয়াম, আমার এখন বয়স হয়ে যাচ্ছে, আমি একা সব কিছু সামলাতে পারি না। তাই তোকেও এখন থেকে কিছু সময় আমার সাথে কাজে সাহায্য করতে হবে। তাই আজ থেকেই নিয়ে যাব ভাবছি সাথে তো করে। বাসা থেকে আম্মু বলে উঠলো, আহা কি করছো? আচ্ছা, এটার কেবল পরীক্ষা শেষ হলো, কিছুদিন ঘুরুক, তারপর না হয় অফিস যাবে। আম্মু আমার কোনো অসুবিধা নেই, অফিসে যাবো আজকেই। তারপর আব্বুর সাথে অফিসে গেলাম। আব্বু সবার সাথে আমার পরিচয় করে দিল। খুব বেশি একটা কাজ ছিল না, আমাকে নাকি শুধু পরিচয় করার জন্য অফিসে আনা হয়েছে। তারপর এইভাবেই 1 সপ্তাহ অফিস করার পর আমি আব্বুর নতুন হাসপাতাল সম্পর্কে জানতে পারলাম। কিছুদিন আগে আব্বু একটু হাসপাতাল খুলেছে। বেড়ানো শেষ হয়ে গেলে আমাকে হাসপাতাল দেখাশোনা করতে হবে। এদের মতো বাসায় ফিরলাম। পরদিন আমরা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন আমার মনে পড়লো আমার তো জুতা ছিঁড়ে গেছে কালকে। এটা জানার পর আব্বু বলল, তোরা দুজন মার্কেটে গিয়ে কী কী প্রয়োজন সব কিছু কিনে নে। আমরা এদিক দিয়ে বেরিয়ে মার্কেট থেকে তোদেরকে রিসিভ করে তারপর তোদের ফুপির বাসায় যাব। ঠিক আছে, আমি আর ভাইয়া মার্কেটে যাব। তারপর আমরা মার্কেট করছিলাম, সবকিছু কমপ্লিট। বাইরে বেরিয়ে আসলাম মার্কেট থেকে, হঠাৎ ফোন আসলো আব্বুর নাম্বার থেকে। কল রিসিভ করার পর একটা লোক বলল, হ্যালো, এই মোবাইলের মালিক কি আপনার পরিচিত? হ্যাঁ আমার আব্বুর মোবাইল এটা। কি আপনি আর মোবাইলটা পেলেন কোথায়? আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে আসলাম সবাই, সেখানে একটা মোবাইল পেয়েছি। আপনি দ্রুত এই হাসপাতালে চলে আসুন। আমি তাড়াতাড়ি নাবিলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলা জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বললাম না, কিছু হয়নি, আমাদের হাসপাতালে আব্বু আম্মুকে অ্যাডমিট করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার এগিয়ে এসে বলল, আপনি কি সিয়াম? হ্যাঁ আমি সিয়াম। আপনি তাড়াতাড়ি আসুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আপনাকে কিছু বলতে যাচ্ছে। চলুন তাড়াতাড়ি। তারপর নাবিলা, আমি আর ডাক্তার গেলাম রুমের ভেতরে। নাবিলা বাবা মার অবস্থা দেখে কান্না করতেছিল। কান্না করতে করতে অজ্ঞান হওয়ার উপক্রম। আব্বু আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, সিয়াম, আমরা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। ওই দিন আমাকে অফিসে নিয়ে গিয়ে একটা কাগজে সাইন করেছিলাম, কথা ছিল প্রপার্টির দলিল। জানি আগে থেকে বললে তুমি কখনো সাইন করতে না। জানতাম এক সময় কাজে লাগবে, কিন্তু সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে কখনো ভাবিনি। আব্বু আম্মু তোমরা এভাবে বলো না, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে। তোমাদের ছাড়া আর কেউ আছে আমাদের? বাবা সিয়াম, তোমার বোনটার খেয়াল রেখো। আর আর কোনো কিছু বলতে পারলেন না। আম্মু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আম্মুর এই অবস্থা দেখে আব্বু ঠিক থাকতে পারলেন না। আব্বু চলে গেলেন না ফেরার দেশে। এসব দেখে আমি মাথায় চাপ খেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখি নাবিলা আমার পাশে বসে কান্না করছে। আমাদের কোম্পানির ম্যানেজার মানে আব্বুর বন্ধু আসছে। তারপর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো, সবাই আসলো। আম্মু আব্বুর জানাজা দাফন কাফন সব শেষ করে সবাই চলে গেল, কেউ থাকলো না। আব্বু আম্মুর সাথে সাথে আমার পড়ালেখাও চলে গেল। আমার পড়ালেখা করা হলো না। আমার ছোট বোনটাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাকে বললে সেও এখন আর পড়ালেখা করতে চায় না। হাসপাতাল থেকে ডাক্তার বলল আমার মাথায় এর আগের বার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে একটু সমস্যা আছে, প্রত্যেক মাসে চেক আপ করতে হবে। যেহেতু হাসপাতালে আমাদের, তাই আর কোনো সমস্যা হয় নাই। নাবিলাকে অনেকভাবে বুঝিয়েছি পড়ালেখা করার জন্য, কিন্তু সে পড়ালেখা করতে নারাজ। কিছুদিন পর রেজাল্ট আসলো, আমরা অনেক ভালো রেজাল্ট করেছি। আমি আর কোনো ভার্সিটিতে ভর্তি হয়নি। আমি এখন আব্বুর বিজনেসটা দেখাশোনা করি। এদিকে মিম বাসায় বেড়াতে আসে পরীক্ষার পর, তারপরে ঘটে যাওয়া সব কাহিনীর সত্যতা যাচাই করে আর মারিয়ার সাথেও কথা বলে। সবকিছু জেনে মিম একদম ভেঙে পড়ে, আবারও চলে যায় চাচার বাসায় এবং আগের মতো নিজেকে শক্ত করে পড়ালেখায় মন দেয়। কিন্তু এবার কিছুতেই আগের মতো সিয়ামকে ভুলতে পারে না। এদিকে আমি আব্বুর অফিসে আব্বুর বিজনেস সামলাই। আমি অনেক বুঝে নাবিকে কলেজে ভর্তি করে দেওয়ার চেষ্টা করলে বলে আর 1 বছর পর থেকে করবে। আমি খুব বেশি একটা চাপ দেই না। এভাবেই কেটে গেল 3 বছর। সবকিছুর একটা ব্যবস্থা করছি। কোম্পানির জন্য এমডি পদে একজন লোক নিয়োগ দিয়েছি। আমি শুধু সবকিছুর হিসেব নিব আর জরুরি মিটিং এর উপস্থিত থাকবো। 1 বছর পর নাবিলাকে ভর্তি করেছিলাম কলেজে। ভালোভাবে লেখাপড়া না করে ইয়ার চেঞ্জ পরীক্ষায় ফেল করে
এর ফলে 1 বছর পিছিয়ে এবার ইন্টার দ্বিতীয় বর্ষে সে এখন আমার মনে হলো আমার লেখাপড়া কমপ্লিট করা দরকার। তাই আব্বুর বন্ধু মানে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম, সবকিছু আলোচনা করলাম। সৌভাগ্যক্রমে আঙ্কেল আমাকে তার ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেয়। আমি ভর্তি হলাম, মনোযোগ সহকারে পড়ালেখা করছি, কিছু বন্ধু হয়েছে, সবাই একসাথেই থাকি। আমি সবসময় সময় দিতে পারি না, কারণ আমার মাঝে মাঝে অফিসে গিয়ে খোঁজ নিতে হয়, আবার হাসপাতালেও দেখাশোনা করতে হয়। আমাদের ভার্সিটিতে আর কলেজ পাশাপাশি হয়, নাবিলা খেয়াল রাখতে পারি। আমার বন্ধুরা নাবিলাকে তাদের বোনের মতোই আদর করে। আমি যদি ভার্সিটিতে না থাকি তাহলেও আমার চিন্তা করতে হয় না, আমার বন্ধুরা নাবিলার খেয়াল রাখে। ও আমার বন্ধুদের পরিচয় তো দেওয়া হয়নি, প্রথমে ওদের নাম বলে দেই। ওয়ালিদ, খালিদ, হাসান, নীলা আর মুশফিক, এরাই হচ্ছে আমার বন্ধু। খুব বেশি দিন না হলেও ওদের সাথে আমার সম্পর্ক অনেকটা গভীর হয়ে গেছে। একদিন আমি ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে 1 মাস পর। মনোযোগ সহকারে পড়ালেখা শুরু করলাম। বাসায় এসে দেখি নাবিলা পড়তে বসেছে। তা আমি কিছু না বলে রান্না করলাম। রান্না করার জন্য কাউকে রাখা হয়নি, আমি আর আমার বোনই রান্না করি। রান্না শেষে আমি গোসল করে বের হলাম, দেখি নাবিলা এখনো পড়ছে। তাই আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে রে আপু, এতক্ষণ ধরে এই একটা বই নিয়ে বসে আছিস? ভাইয়া, তুমি তো জানো আমার সামনের মাস থেকে এইচএসসি পরীক্ষা। আমি সব সাবজেক্টে সিলেবাস কমপ্লিট করতে পারলেও এই সাবজেক্টটা পারছি না। কি হবে এখন? আরে গাধি, আমি থাকতে টেনশন করছিস কেন? পরীক্ষার পর্যন্ত আমার কাছে সাবজেক্ট পড়বি, আমি সব বুঝিয়ে দেবো। আরে, আমার মাথায় এটা আগে আসে নাই কেন? আমার লক্ষ্মী ভাইয়া থাকতে আমি টেনশন করছি কেন শুনি? আচ্ছা ঠিক আছে, আগে এখন খেয়ে নে, অনেকটা সময় ধরে পড়লি। তারপর নাবিলার আমি খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। নাবিলার যত সমস্যা ছিল আস্তে আস্তে সব বোঝাতে থাকলাম। এভাবেই নাবিলার পরীক্ষার যত পড়া সব আমি নাবিলাকে পড়ালাম। এভাবেই নাবিলার পরীক্ষা শেষ হয় এবং আমার পরীক্ষা শুরু হয়। বরাবরের মতো আমার এবারও পরীক্ষা ভালোই হচ্ছে। পরীক্ষা শেষ, বন্ধুরা মিলে ঠিক করলাম বেড়াতে যাব। আমার অফিসের কাজ থাকলে আমরা যেতে পারবো না, ভাই বন্ধুরা বেড়াতে যাবে না ঠিক করলো। তারপর আমি বললাম সবাই মিলে একদিন সারাদিন ঘুরলে কেমন হয়, কোনো একটা জায়গায় গিয়ে ট্যুর দেওয়া, এটাই ভালো হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। তবে আমাদের সাথে আমাদের জিএফকেও নিয়ে যাব। সেটা তোদের ইচ্ছে, আমি আমার বোনকে নিয়ে যাব। থাকো, সবাই মিলে সবকিছু প্ল্যান করে চলে আসলাম। শুক্রবারে বেড়াতে যাব। তারপর নির্ধারিত দিনে সবাই বেড়াতে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর আসার সময় আব্বু আম্মুর কবর জিয়ারত করে রেস্টুরেন্টে ডিনার করে যে যার মতো বাসায় চলে এলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্টের দিন চলে আসলো। আমি চলে গেলাম ভার্সিটিতে। সকাল 11টায় বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হলো। এবার আমি প্রথম হয়েছি, সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমি প্রথম হয় একজন নজরে পড়ি। কার নজরে পড়ি এর সাথে থাকেন জানতে পারবেন। তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার আমাকে অভিনন্দন জানালো, তারপর বললো, আচ্ছা, তোমার তো অনেক ভালো রেজাল্ট হলো, তাহলে নাবিলার কি খবর? ওর রেজাল্ট দেয়নি? স্যার নাবিলার রেজাল্ট সামনের সপ্তাহে বেরোবে, আমি চাই নাবিলাও এখানে পড়ুক। আরে, এতে আরও ভালো হবে। রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখানে চলে এসো, আমি নাবিলাকে ভর্তি করে দিব। আচ্ছা স্যার, আমি আসি তাহলে। এই বলে ভার্সিটি থেকে চলে এলাম। 1 সপ্তাহ পর রেজাল্ট বেরোলো বোনের। রেজাল্ট খুব ভালো হয়েছে, আমাদের ভার্সিটিতেই ভর্তি করে দিলাম। আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হলাম। কিছুদিন পর থেকে ক্লাস শুরু হলো। প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে এবং সেই দিনই একজন নতুন শিক্ষিকা আমাদের ভার্সিটিতে জয়েন করবেন। আর নবীনবরণের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যে যে বিষয়ে নাম দিতে চাও, কবিতা আবৃত্তি, গান, নাচ ইত্যাদিতে নাম দিতে পারো। আর সিয়াম সেই অনুষ্ঠানে নতুন টিচারকে স্বাগত জানাবে। তুমি ফার্স্ট বয়। ঠিক আছে স্যার। এরপর প্রিন্সিপাল স্যার চলে গেলেন। এদিকে সিয়ামের উপর কেউ নজর রাখছিল। সিয়ামের সাথে নাবিলা কি দেখে সে ভাবে নাবিলা হয়তো সিয়ামের জিএফ, কিন্তু পরে যখন দেখে নাবিলা সিয়ামের বোন, তখন সে ঠিক করে নবীনবরণের দিন সিয়ামকে প্রপোজ করবে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, সিয়ামের উপরে যে সেই রেজাল্টের দিন থেকে যে নজর রাখছে সে আর কেউ নয়, সিয়ামদের ক্লাসেরই একটি মেয়ে, তার নাম ইরা। সিয়ামের আচরণ, ব্যবহার, পড়ালেখা, অগ্রগতি দেখে ইরার সিয়ামকে ভালো লেগে যায়। আজ যখন সিয়াম নাবিলাকে সাথে করে ভার্সিটিতে আসে তখন তার মন খারাপ হয়। যখন দেখে নাবিলা সিয়ামের বোন, তখন সিদ্ধান্ত নেয় নবীন বরণের দিন প্রপোজ করবে সিয়ামকে। দেখতে দেখতে নবীন বরণের দিন চলে আসে। সিয়াম আর নাবিলা সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে আসে। সিয়াম নাবিলাকে তার বন্ধুদের গার্লফ্রেন্ডদের কাছে পাঠিয়ে নিজ বন্ধুদের কাছে চলে যায়। সিয়াম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই ইরা সিয়ামকে ডাকে। এই যে শুনছো সিয়াম, একটু এদিকে আসতে পারবে? দুঃখিত, আমি একটু ব্যস্ত। সিয়ামের বন্ধুরা সিয়ামকে জোর করে পাঠিয়ে দেয়। তখন সিয়াম গিয়ে বলে,
কি বলবেন, ডাকছিলেন কেন? এত ভাবলেন কেন? মেয়ে মানুষ ডাকছি তাই আসা যাবে না? এটা কেমন ব্যবহার? সরি, এখন কি বলবেন বলেন, অনুষ্ঠান শুরু হয়ে গেল। তারপর ইরা পেছন থেকে একটি গোলাপ ফুল বের করে সিয়ামকে প্রপোজ করে, কিন্তু সিয়াম মানা করে দেয় আর চলে আসতে থাকে। পেছন থেকে ইরা বলে, আমি তোমাকে প্রপোজ করলাম তাও তুমি রাজি হলে না। যতদিন আমি তোমার ভালোবাসা না পাই ততদিন আমি পাগলামি করেই যাব। এদিকে সিয়াম এসে সবটা বন্ধুদের কাছে বলে। বন্ধুরা বলে, তুই অ্যাকসেপ্ট করে নিলেই পারতি, তারপর বিয়ে করে দুজন একসাথে থাকতি। আমি চাই না আবার এরকম করতে, কারো ভালোবাসায় পড়তে। আমি এখন একাই থাকতে চাই। মনে মনে বললাম, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে হচ্ছে মিম। তাকে পাবো না আর সে আমাকে ভালোবাসে না, আমিও কাউকেই ভালোবাসতে পারবো না। মানে তুই এর আগে প্রেম করেছিস? বল না সব কিছু। বন্ধু অতীত মনে করতে চায় না, তাই চুপচাপ থাকে। চল অনুষ্ঠানে যাই। তারপর আমি নাবিলাকে সাথে করে নিয়ে অনুষ্ঠানে গেলাম। সামনে স্যারদের সাথে বসেছিলাম। মঞ্চ থেকে ডাক পড়লো আমাকে কিছু বলতে হবে, কিন্তু আমি প্রতিযোগিতার নাম দেইনি। তাহলে নিশ্চয়ই বন্ধুরা আর হয়তো স্যার আমার নাম দিয়েছে। আমি দেরি না করে মঞ্চে চলে গেলাম। তারপর একটা গল্পের ন্যায় আমার জীবনের কাহিনীটা তুলে ধরলাম। কাহিনীটা শেষ করে সামনে তাকে দেখি সবার চোখে পানি, চারিদিকে নিশ্চুপ হয়ে রয়েছে। আমি হাততালি শুরু করলে সবাই হাততালি দিল। আমি চাচ্ছি না এই নবীন বরণের দিনে কেউ মন খারাপ করে থাকুক, তাই একটু গানও গাইলাম। গান গাওয়া শেষে আমি নেমে পড়লাম মঞ্চ থেকে। এরপর আরো অনেকেই কবিতা আবৃত্তি, নাচ গান অনুষ্ঠান হলে অনেক সময় ধরে একটু প্রিন্সিপাল স্যার মঞ্চে উঠে আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বাণী পেশ করলেন। তারপর বললেন, এখন আমাদের নতুন অতিথির আগমন সময় হয়েছে, তাই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য সিয়ামকে মঞ্চে ডাকছি। আমি মঞ্চে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়ালাম। একটু পর একটা মেয়ে মঞ্চের দিকে আসতে থাকলো, আর স্যার বললেন, সবাই হাততালির মাধ্যমে স্বাগতম করো আমাদের নতুন ম্যাডাম মার্জিয়া জাহান মিম। মেয়েটার নামটা শুনে আমার বুকের ভেতর ধক করে উঠলো। সামনে তাকে দেখি, যাকে দেখলাম, হ্যাঁ, আমার সামনে আমার ফুফাতো বোন মিম দাঁড়িয়ে আছে, যে কখনো আমার জীবন ছিল। আমি কোনো মতে ফুলগুলো মিমের হাতে দিয়ে স্টেজ থেকে দ্রুত নেমে পড়লাম, কোনো কথা না বলে। আমার এভাবে নেমে যাওয়া দেখে সবাই অবাক। আমার পেছন পেছন নাবিলা আর আমার বন্ধুরা আসছে, আমি খেয়াল করিনি। আমি একটা বেঞ্চের উপর বসলাম, তখন সবাই হাজির। নাবিলা বলল, ভাইয়া এভাবে এখানে চলে আসলে কেন? হ্যাঁ বল, কেন তুই এভাবে চলে এলি? হঠাৎ করে সিয়াম পেছনে সবাইকে একসাথে দেখে আর সবার প্রশ্নের উত্তর কি দেবে ভাবতে থাকে। কি হলো বল। আসলে আমার মাথার চেক আপ করাই না অনেকদিন হলো, তাই মাথা ব্যথা করছে। ভাইয়া তাড়াতাড়ি চলো হসপিটালে, ঠিকমতো চেক আপ করাও নাই কেন? এই বলে নাবিলা আমাকে টানতে টানতে নিয়ে গেল গেটের দিকে। আরে করছিস কি, একটু আসতে যা, পরে যাবো তো, পরে যাই হাসপাতালে। না, তুমি এক্ষুনি যাবা। তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো ভাইয়া? তুমি ছাড়া তো কেউ নেই আমার। আরে কান্না করছিস কেন? আচ্ছা চল, আমার কিছুই হবে না। তারপর দুজনে হাসপাতালে গেলাম চেক আপ করাতে। এদিকে প্রিন্সিপাল স্যার একটু অবাক হলেন। আমি এভাবে চলে এলাম দেখে। তারপর তিনি বিষয়টা ম্যানেজ করে নিলেন আর মনে মনে বললেন, সিএম এর সাথে এই ব্যাপারে পরে কথা হবে। এদিকে মিম এত বছর পর সিয়ামকে এভাবে দেখতে পাবে এটা আশা করেনি, যার জন্য মিমের এই অবস্থা। তাকে এভাবে দেখতে পাবে এটা আশা করেনি মিম। আচ্ছা, মিম এখানে কিভাবে আসলো এটা আপনাদের বলি। সিয়াম মাঝখানে পড়ালেখা বাদ দিলেও মিম বাদ দেয়নি। মাস্টার্স কমপ্লিট করার পর মিম কীরকম যেন হয়ে যায়, সারাক্ষণ সিয়াম সিয়াম করতে থাকে। এক পর্যায়ে মিমের বাবা মা সিদ্ধান্ত নেয় মিমকে বিয়ে দেবে, কিন্তু মিম এতে নারাজ। একবার যায় সুইসাইড করতে। মিমের বাবা মায়ের বিয়ের সিদ্ধান্ত বাদ দেয় আর মিমকে তার মামার কাছে এখানে পাঠিয়ে দেয়, আর ইউনিভার্সিটিতে শিক্ষিকা হিসেবে চাকরি পায়। এরপরে ঘটনা তো আপনারা জানেন। মিম কোনোভাবে অনুষ্ঠানটা শেষ করে অফিস রুমে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যায়। কিছু বলবেন নাকি মিস মিম? হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই। আজকে আমাকে স্টেজে ফুল দিতে উঠেছিল ওই ছেলেটাকে, ওর ব্যাপারে একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই সিয়ামের কথা বলছেন। ছেলেটা অনেক ভালো, পড়াশোনায় ব্যবহারে সব দিক দিয়ে ভালো। ও হচ্ছে আমার বন্ধুর ছেলে। তবে আজকে ওর হঠাৎ করে কি হলো, এমনটা আগে কখনো করেনি। ও আচ্ছা স্যার, তাহলে আমি এখন আসি। ও আচ্ছা। মিম যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার সিয়ামের কাছে ফোন করে। ফোনটা রিসিভ হওয়ার পর, আসসালামু আলাইকুম স্যার, ফোন দিলেন যে? ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় জানার জন্য তোমাকে ফোন দিলাম। তুমি আজকে এভাবে চলে গেল কেন স্টেজ থেকে? আমার তো মাথা ব্যথার সমস্যা আছে, আপনি জানেন। হঠাৎ করে অনেক বেশি মাথা ব্যথা হয়, আমি চলে আসি।
ও কোনো সমস্যা না, তুমি চেক আপ করাও, সুস্থ হলে ভার্সিটিতে এসো, অসুবিধা নেই। এদিকে মিম তার মামার বাসায় চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তার মামাতো বোন মীরাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মীরা, তুই কি সিয়ামকে চিনিস? কোন সিয়াম? ওই যে তোমাকে আজকে ফুল দিতে স্টেজে উঠেছিল যে, ওই সিয়াম? হ্যাঁ, ওই সিয়াম। জানবো না কেন, ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলের মধ্যে একজন, পড়ালেখায় ভালো। আমার বান্ধবী ইরা আছে না, ও সিয়ামকে ভালোবাসে, আজকে প্রপোজও করেছে। থাক থাক, আর বলতে হবে না। সিয়ামকে প্রপোজ করার কথা শুনে মিমের প্রচণ্ড রাগ হয়। মিম নিজের রুমে গিয়ে ভাবছে কালকে সিয়ামের সাথে কথা বলবে। পরক্ষণে মনে হলো সিয়ামের সাথে যে ব্যবহার করে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সিয়াম কি তাকে মানবে? তারপর আবার সে সিয়ামের ম্যাম, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছিল। তারপর আবার ভাবলো সিয়াম তো তাকে ভালোবাসে, তাই কথা বলবেই তার সাথে। এইটা ভেবে মিম শুয়ে পড়ল। এদিকে নাবিলা আর আমি হাসপাতাল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তখন নাবিলা বলল, ভাইয়া, রাতে তোমার রান্না করতে হবে না, এখান থেকেই খাবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এই বলে খাবার নিতে আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, তখন একটা ফোন আসলো এমডি আঙ্কেলের। আমি আঙ্কেল বলেই ডাকি, ওনাকেও বলে দিছি আমাকে নাম ধরে ডাকতে। হ্যালো সিয়াম, কই তুমি? একটু অফিসের দরকার ছিল। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আসছি। আমি নাবিলাকে বললাম, তাহলে চল আজকে সারাদিন ঘুরবো, তার আগে চল অফিসে যাই, একটু কাজ পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, চলো। তারপর অফিসে গিয়ে সকল প্রকারের কাজ শেষ করতে এবং হিসাবগুলো নিতে বিকাল 3টা বেজে গেছে। নাবিলা আর আমি পার্কে গেলাম। একটা বেঞ্চে দুজন বসে ভার্সিটির সম্পর্কে আলাপ করছিলাম। নাবিলার মনটা এখনো ভারী লাগছিল, তাই পার্কে নিয়ে আসা। সারাটা বিকেল ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় রাতের খাবার জন্য খাবার নিয়ে চলে গেলাম আমরা বাসায়। আসার সময় খেয়াল করলাম রাস্তায় মিমের মতো কে যেন আমাদের দিকে তাকিয়েছিল, তাতে আমার কি। এদিকে মিমের মন খারাপ থাকায় মিম আর মীরা একটু হাঁটতে বের হয়। তখনই দেখতে পায় সিয়াম একটি মেয়ের সাথে হাসতে হাসতে রিস্কায় করে যাচ্ছে। এটা দেখে মিমের মন একদম খারাপ হয়ে যায়। তখনই মীরা বলে, আপু, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? চল তো, ভালো লাগছে না। তারপর তারা বাসায় চলে যায়। মিম সারা রাত ভাবে সিয়ামের সাথে ওটা কে ছিল। এভাবে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সিয়াম আর নাবিলা রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সিয়াম নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল নাবিলাকে নিয়ে। সিয়াম আর নাবিলা বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করল। তখন এক দেখে একদম মন খারাপ করে বসে পড়ল মিম অফিস রুমে, আর ভাবতে থাকে কিভাবে সিয়ামের সাথে কথা বলবে। এদিকে নাবিলা নিজের ক্লাসে চলে গেল, আমি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন মিম এসে আমাকে ডাকে, এই যে সিয়াম, এইদিকে একটু আসো। শুনো না শোনার ভান করে আড্ডা দিচ্ছিলাম। এই সিয়াম, ম্যাম মনে হয় তোকে ডাকছে, দেখতো কি বলে। তুই একটু জানা, আমার ভালো লাগছে না। আরে তোকে ডাকছে, তুই যা। বন্ধুদের জোরাজুরিতে আমি গেলাম। ম্যাম কিছু বলবেন? হ্যাঁ, তবে এখানে বলতে পারবো না, একটু অফিসে দেখা করো। আমি একটু অবাক হয়ে বলল, আমি তাকে ম্যাম বলবো এটা হয়তো আশা করিনি। দুঃখিত, আমি যেতে পারবো না ম্যাম, যা বলার এখানেই বলেন। আর তাছাড়া আমি তো চরিত্রহীন, কি থেকে কি করে ফেলি বলা যায় না। ম্যাম আর কিছু বলতে পারলো না, তার আগে চোখে পায়ে নিয়ে চলে গেলেন। আমি চলে এলাম বন্ধুদের কাছে। আমি আসতে ওরা বলা শুরু করলো, কি মামা, কাহিনী কি? এত সুন্দর ম্যাম একলা দেখে কথা বলে? মাত্র কালকে এলো, এর মধ্যে পটিয়ে ফেলছিস নাকি? আরে তেমন কিছু না, কালকে ওইভাবে চলে আসার কারণ জিজ্ঞেস করলো। ও, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। সাবধানে থাকিস, ম্যামের মতিগতি ভালো লাগছে না, তোকে পছন্দ করে মনে হয়। তুই তো আবার এইসব বিষয়ে ডিগ্রি অর্জন করে রাখছিস, দাঁড়া ভাবিকে বলতে হবে। বাদ দে তো, চল। তারপর সবাই ক্লাসে চলে এলাম। তারপর একে একে দুটো ক্লাস শেষ। তারপরে ক্লাসে মিম আর প্রিন্সিপাল স্যার আসলো। প্রিন্সিপাল স্যার বললেন, স্টুডেন্টস, আজ থেকে তোমাদের ইংরেজি ক্লাস তোমাদের নতুন ম্যাডাম মার্জিয়া জাহান মিম করাবে। তারপর স্যার একটা কথা বললেন, ম্যাডাম নতুন, তাই সাহায্যের জন্য একজন সহকারী দরকার ক্লাসের সময়। কে হতে চাও বলো? তখনই মিম সরি ম্যাম বলে, স্যার, ক্লাসের ফার্স্ট বয়কে সহকারী হিসেবে দিলেই হয়। ও হ্যাঁ, তাও হয়। এই ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে সিয়াম, অনেক ভালো একটা ছেলে, ওই পারবে সব সামলাতে। তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি তো সবসময় ব্যস্ত থেকে জানিনি, আমাকে মাঝে মাঝে ক্লাস ফেলেই হসপিটালে অথবা অফিসে যেতে হয়, তাই আমার মনে হয় দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হোক।
হ্যাঁ, তবে তোমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তাই তুমিই কাজটা করবে। আর তোমার যখন সেখানে প্রয়োজন সেখানেই যাবে, অসুবিধা নেই। আর কি করার, ঠিক আছে স্যার। এরপর স্যার চলে গেলেন ক্লাস থেকে। ম্যাম সবার কাছ থেকে সবটা পরিচয় নিচ্ছেন। এক পর্যায়ে আমার পালা। আমি দাঁড়িয়ে বললাম, আমার নাম সিয়াম। আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, আর আমার একটা বোন আছে, ব্যাস এইটুকু। আমি এটুকু বলে বসে পড়লাম। মিম আমার দেখে অবাক হয়ে তাকিয়েছে, তারপর বলে, সিয়াম, তোমার বাবা বিজনেসম্যান ছিলেন মানে এখন কি করেন? পাশ থেকে আমার বন্ধু বলে, ম্যাম, সিয়ামের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তা বলেছিলেন। আর সিয়ামের সব কিছু দেখাশোনা করে। ও, আমি দুঃখিত। তারপর ম্যাম ক্লাস করতে থাকলেন। তারপর ক্লাস শেষ হওয়ার বেল পড়লো। যাওয়ার সময় ম্যাম বলে গেলেন, সিয়াম, একটু অফিসে দেখা করো। ম্যাম চলে যাওয়ার পর বন্ধুরা বলল, তুই ম্যামের সঙ্গে দেখা করে আয়। আমরা আর ক্লাস করব না, ক্যাম্পাসে আড্ডা দিব। আচ্ছা 5 মিনিট দ্বারা আমি দেখে আসি কি বলে। তবে আমি অফিসের দিকে যাচ্ছিলাম, তখন সামনে ইরা এসে হাজির। কই যাচ্ছ সিয়াম? তোমার সাথে কথা আছে, 2 মিনিট একটু শোনো। আচ্ছা বলো, কি বলবে? আমার সময় নেই, জলদি বলো। তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তারপর আবার ওই নতুন ম্যামের ব্যবহারটাও ভালো লাগছে না। সিয়াম, আই লাভ ইউ। এটা বলার সাথে সাথেই পিছন থেকে ম্যাম বলে ওঠে, এই মেয়ে, এটা কি প্রেম করার জায়গা? আবার যদি দেখছি এমনটা করছো, তাহলে সরাসরি প্রিন্সিপাল স্যারের কাছে বলে টিসি দিয়ে দিব হাতে। সরি ম্যাম, আর হবে না। এই বলে ইরা সেখান থেকে চলে যায়। মিম বলে, তোমাকে কখন আসতে বলেছি, তাড়াতাড়ি আসো। তারপরে ম্যামের সাথে অফিস রুমে গেলাম। ম্যাম তখন বলল, সিয়াম, আমি সত্যিই খুব বড় ভুল করে ফেলেছি। আমি সত্যিই তোমাকে সেই দিন বুঝতে পারিনি। তোমাকে না বুঝেই দোষারোপ করে গেছি। এটা আবার উচিত হয়নি। তুমি আমাকে আর একটাবার সুযোগ দাও, কথা দিচ্ছি আর এমনটা হবে না। প্লিজ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ভালোবাসেন? তা একজন ধর্ষককে হাসালেন ম্যাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখেন ম্যাম, আমি আপনার ছাত্র, আর আপনি আমাকে একটা দরকারে এখানে ডেকেছেন। আশা করি আপনি অতীত নিয়ে টানাটানি করবেন না। আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। যতই হোক আমি একজন ধর্ষক। বেশিক্ষণ থাকলে হয়তো উল্টাপাল্টা কোনো কিছু করে দিতে পারে। তাই আপনার কোনো কথা যদি না থাকে তাহলে আমি আসি। সত্যি সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি এখন। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। আমি একদমই বাঁচবো না তোমাকে ছাড়া। আমি কোনো কথা না বলেই চলে আসি অফিস থেকে। এসে বন্ধুদের সাথে বসলাম আড্ডা দিতে। একটু পর নাবিলা চলে আসলো, ব্যাগ নিয়ে এসে বলল, ভাইয়া চলো, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে এখানে। কি বলিস, কি হয়েছে তোর? আমার একটু মাথা ব্যথা করছে, আর কিচ্ছু না, চলো তো বাসায়। তারপর আমি নাবিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাবিলা চলে গেল তার রুমে। আমি ঝটপট গোসল সেরে দুজনের জন্য রান্না করে নাবিলকে ডাকতে গেলাম। গিয়ে দেখে না বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর এসেছে। আমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে থাকি। একটা বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকি। এদিকে মিম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। স্যার, আমাদের ভার্সিটি থেকে কি কোথাও বেড়াতে যাওয়া হয় না? হ্যাঁ, যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভাবছি এবার কলেজ আর ভার্সিটির সব রেজাল্ট অনেক ভালো হয়েছে, তাই এবার কোথাও বেড়াতে গেলে কেমন হয়? স্যার, এটা তো ভালো। তাহলে আপনি বেড়াতে যেতে অনুমতি দিন আর সহযোগিতা করুন স্যার। আর আমার কিছু জানার ছিল। আচ্ছা, আমি কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিব। আর কি জানতে চান বলেন? আমি আসলে সিয়ামের ব্যাপারে জানতে চাই সব কিছু। এত বড় হয়েছে, তাও ভার্সিটিতে পড়ছে। ও, এই ব্যাপার। আসলে সিয়াম হচ্ছে আমার বন্ধুর ছেলে, তবে আপন ছেলে না। কিছু বছর আগে সিয়ামকে অসুস্থ অবস্থায় পাই, তারপরে ঘটনাক্রমে তার ছেলে হিসেবে মেনে নেই। একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার বন্ধু আর তার ওয়াইফ মারা যায়। এরপর থেকেই সিয়াম ওদের সব কিছু দেখাশোনা করে আর নাবিলাকে আগলে রাখে। নাবিলাও তার ভাইকে ছাড়া কিচ্ছু বোঝে না। এই হচ্ছে সিয়ামের ব্যাপারে সব কিছু, ছোট্ট করে বললাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই বলে মিম অফিস রুম থেকে বেরিয়ে তার মামার বাসার দিকে যায় আর ভাবতে থাকে, আমি সেদিন নাবিলার সাথে সিয়ামকে দেখে মন খারাপ করেছিলাম শুধুই। নাবিলা সিয়ামের বোন। আমি যদি নাবিলাকে বুঝতে পারি, তবে সিয়ামের মন গলাতে পারবো।
বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে মীরাকে পড়ায় মিম। তারপর যখন রাতে ঘুমোতে যাবে তখন সিয়ামের বলা কথাগুলো ভেবে কান্না করতে থাকে মিম। এদিকে নাবিলার অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকায় সিয়াম নাবিলাকে কোলে নিয়েই রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে নেওয়ার সাথে সাথে একজন মহিলা ডক্টর বলে, স্যার ম্যাডামের কি হয়েছে আমার কাছে দিন। দেখুন না ডাক্তার, আমার বোনটা কেমন করছে। দুপুরের পর থেকে প্রচন্ড জ্বর, দেখুন না কি হয়েছে। আপনি শান্ত হন, আমি দেখছি। ডক্টর নাবিলাকে হাসপাতালে ভর্তি করলো। তারপর বেশ কিছুক্ষণ পর এসে সিয়ামকে বলছে, স্যার আপনি চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। আমরা রক্ত পরীক্ষা করে দিয়েছি, শুধু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। আপনি কালকে বাসায় নিয়ে যেতে পারেন ম্যাডামকে। ঠিক আছে, এই বলে আমি নাবিলার পাশে গিয়ে বসলাম। এদিকে পরদিন মিম ভার্সিটিতে গিয়ে নাবিলার খোঁজ করতে থাকে কিন্তু পায় না। অবশেষে জানতে পারে